সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনারা দেখতেছেন সাতকা হন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, তথ্যই সম্পদ, তথ্যই শক্তি, আবার এই তথ্যই হচ্ছে সন্ত্রাস। আপনার কাছে যদি সঠিক ইনফরমেশন না থাকে, সঠিক তথ্য না থাকে, জীবনের প্রতি ক্ষেত্রে আপনি পরাজিত হবেন, হেরে যাবেন অথবা ক্ষতিগ্রস্ত হবেন। তো জীবনের প্রতি ক্ষেত্রে যেই কাজই আপনি করতে যান সেই সম্পর্কে অবশ্যই সঠিক নলেজ, সঠিক ইনফরমেশন, সঠিক তথ্যটা জেনে রাখার চেষ্টা করবেন। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি অ্যাডভোকেট নাসির উদ্দিন মিয়াজি, একজন প্র্যাকটিসিং লয়ার, ফেনী জেলা জজ কোর্ট, ফেনী। তো ওনাকে আমার এই চ্যানেলে ইন্ট্রোডিউস করার কোনো প্রয়োজন নেই, আপনারা অলরেডি ওনাকে চিনেন একজন ইউটিউবার হিসাবে। 7 মিনিট বাংলা ইউটিউব চ্যানেল হোস্ট, এবং গুগল প্লে স্টোরে ওনার অসংখ্য মোটামুটি 31টির মতো অ্যাপস আছে ভূমি বিষয়ক এবং নানা প্রকার ক্যালকুলেশন বিষয়ক। আপনারা সেগুলো ডাউনলোড করে অলরেডি হয়তো উপকৃত হয়েছেন। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে ওনাকে আমরা কানেক্ট করতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করি এবং ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো অ্যাডভোকেট নাসির উদ্দিন মিয়াজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ অত্র অনুষ্ঠানের হোস্ট জনাব আজিম সাহেবকে আমাকে সাতকাহনের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। সর্বপ্রথমেই আপনাকে আমরা যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটা হচ্ছে, আদালতে বিভিন্ন বাটোয়ারা মামলা অথবা বিবাদপূর্ণ যে জমির সম্পত্তির মামলাগুলো থাকে, অনেক ক্ষেত্রে আদালত সার্ভে কমিশন গঠন করে সেগুলো মাঠ পর্যায়ে প্রেরণ করে, যাকে আমরা অ্যাডভোকেট সার্ভে কমিশন বলে থাকি। তো আসলে এই অ্যাডভোকেট সার্ভে কমিশন জিনিসটি কি, কারা এর জন্য উপযুক্ত, আইনজীবীরা কি অ্যাডভোকেট সার্ভে কমিশন হতে পারে কিনা, এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। আসলে অ্যাডভোকেট সার্ভে কমিশনার হচ্ছে তারাই যারা অ্যাডভোকেট এবং সার্ভে জানেন। তারা যদি জেলা জজ অর্থাৎ জেলা জজ বরাবর যদি ওনারা আবেদন করেন যে তারা সার্ভে কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে চান, তাহলে তাদের আবেদনের প্রেক্ষিতে জেলা জজ তাদেরকে এনলিস্ট করে নেন, অর্থাৎ সার্ভে কমিশনার হিসাবে, অ্যাডভোকেট সার্ভে কমিশনার হিসাবে তাদেরকে এনলিস্ট করে নেন। এই লিস্ট থেকে অধস্তন দেওয়ানি আদালতগুলো যখন প্রয়োজন হবে এই লিস্ট থেকে তাদেরকে অ্যাডভোকেট সার্ভে কমিশনার হিসাবে নিয়োগ দিতে পারেন। এই ক্ষেত্রে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করা হয়। যখন পক্ষদ্বয় পরস্পর আবেদনের সময়, সার্ভে কমিশনার নিয়োগের জন্য আবেদনের সময় যদি কোনো অ্যাডভোকেট সার্ভে কমিশনারের নাম মেনশন করে দেন, তাহলে আদালত সেই সার্ভে কমিশনারকে নিয়োগ দিতে পারেন, অথবা আদালত চাইলে যে কোনো উপযুক্ত ব্যক্তিকে অথবা অ্যাডভোকেটদের থেকে যে কোনো অ্যাডভোকেট সার্ভে কমিশনারকে যে কোনো তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারেন দেওয়ানি আদালত। আদেশ 26 দেওয়ানি কার্যবিধির আদেশ 26 বিধি 9 বলা হচ্ছে যে 4টি কারণে স্থানীয় তদন্তের জন্য অ্যাডভোকেট সার্ভে কমিশনার নিয়োগ দেওয়া যেতে পারে। সেগুলো হচ্ছে বিরোধীয় বিষয় ব্যাখ্যা করার জন্য, অথবা মিন্স প্রফিট অর্থাৎ অন্তর্বর্তীকালীন মুনাফা নির্ণয়ের জন্য, অথবা বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয়ের জন্য, কোনো সম্পত্তির বাজার দর নির্ণয়ের জন্য, স্থানীয় তদন্তের জন্য যে কোনো আদালত সার্ভে কমিশন নিয়োগ দিতে পারেন। 26 আদেশের 9 বিধিতে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে সার্ভে কমিশনার হিসাবে নিয়োগ দিতে পারবেন যে কোনো দেওয়ানি আদালত। অধস্তন আদালত যে কোনো ব্যক্তিকে, যাকেই আদালত উপযুক্ত মনে করেন, তাকে সার্ভে কমিশনার হিসেবে নিয়োগ দিতে পারেন, অথবা অ্যাডভোকেটদের মধ্যে থেকেও সার্ভে কমিশনার নিয়োগ দিতে পারবেন। যখন সাধারণ সার্ভেয়ারদের নিয়োগ দেওয়া হয় তখন তাদের নাম হয় সার্ভে কমিশনার, এবং যখন অ্যাডভোকেটদের থেকে, সার্ভে নোয়িং অ্যাডভোকেটদের থেকে সার্ভে কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয় তখন তাকে বলে অ্যাডভোকেট সার্ভে কমিশনার। তবে এই ক্ষেত্রে অবশ্যই অ্যাডভোকেটদের থেকেই বেশি কমিশন নিয়োগ করা হয়, কারণ যেহেতু জজ সাহেবদের পরিচিত থাকে অ্যাডভোকেটরা এবং বিশ্বস্ত থাকে, এই কারণেই অ্যাডভোকেট সার্ভে কমিশনার নিয়োগ দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি ক্লিয়ার করার জন্য। তো আমরা দ্বিতীয় যে প্রশ্নটি আপনাকে করব সেটি হচ্ছে, বাংলাদেশে আমরা দেখতে পাই যে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর নানা প্রকার জরিপ বিষয়ক, ভূমি জরিপ বিষয়ক, সার্ভিং সম্পর্কে কোর্স পাওয়া যায়। তো আসলে যারা আমার ভিউয়ার আছেন অনেকেই যেটি জানতে চান যে আসলে কোন সার্ভেইং কোর্সটা করলে তারা প্রকৃতপক্ষে যে কোনো সরকারি কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ এই জরিপ কাজ বা সার্ভেইংয়ের জন্য সরকারি কোর্স কোনটি, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। আমার জানা মতে সাধারণ সার্ভেয়ার এবং ডিপ্লোমা সার্ভেয়ার হওয়ার জন্য
প্রচলিত 3টি কোর্স আছে। একটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, সেটা হচ্ছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স। যেমন কুমিল্লার রামালায় একটি প্রতিষ্ঠান আছে, সেখানে 4 বছর মেয়াদী সনদ দেওয়া হয় এবং সেটি ডিপ্লোমা পর্যায়ের, এবং যারা পাশ করে তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলা হয়, সার্ভে ইঞ্জিনিয়ার বলা হয়। এবং এছাড়াও টেকনিক্যাল বোর্ডের, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2টি কোর্স আছে, একটি হচ্ছে 3 মাস মেয়াদী, একটি হচ্ছে 6 মাস মেয়াদী। এই 2টি কোর্স করেও যে কোনো ব্যক্তি সার্ভে কাজ এবং আমিন জরিপের কাজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন মফস্বল শহরে অথবা থানা পর্যায়ে বিভিন্ন ধরনের প্রাইভেট কোর্স আছে, যেমন ময়নামতি প্রাইভেট সার্ভে কোর্স, ল্যান্ডমার্ক সার্ভে কোর্স, এই ধরনের বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। সেগুলো 3 মাস এবং 6 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স করায় এবং তারা তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সনদ প্রদান করে, প্রাইভেট সনদ প্রদান করে। এই ধরনের সনদ নিয়েও আপনি গ্রাম অঞ্চলে অথবা শহরে যে কোনো আমিন বা জরিপের কাজ করতে পারবেন, 2টা পক্ষের মধ্যে বিবাদ মীমাংসা করতে পারবেন। তবে সরকারিভাবে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সার্ভে ইঞ্জিনিয়ার বলা হয়, তাহলে শুধুমাত্র 4 বছর মেয়াদী যারা ডিপ্লোমা কোর্স করে তাদেরকেই সার্ভে ইঞ্জিনিয়ার বলা যায়। 3 নম্বর যে প্রশ্নটি আপনাকে আমরা করব সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাই যখন মাঠ পর্যায়ে খতিয়ানগুলি প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে জালিয়াতির মাধ্যমে অথবা ভুলক্রমে অন্য কোনো মাধ্যমে যার সম্পত্তি দখলে নাই, যার কোনো মালিকানা নাই, খতিয়ানে তার নাম চলে আসে। তো সেটি কোনোভাবে যদি গেজেট হয়ে যায়, তখন যেটি হয়, যার নামে গেজেটটি হলো, যিনি খতিয়ানে নাম আসলো, উনি লোক বল নিয়ে সে সম্পত্তির দখলে চলে যান। তো আসলে এটি কতটা আইনসম্মত, আর যিনি সম্পত্তি থেকে বেদখল হলেন তারই বা প্রতিকারটা কী? জি, আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখা যায় হাল খতিয়ানে নাম আসলেই তারা জমি দখলে চলে আসে। আসলে নাম আসলেই সেই জমির মালিক হয়ে যায় না। সেই ক্ষেত্রে সে যদি জমি দাবি করে, তাহলে তাকে সত্যসহ দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা করতে হবে। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 42 দ্বারায় তাকে সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। এই ক্ষেত্রে কাউকে যদি জমি থেকে উচ্ছেদ করা হয়, যে হাল খতিয়ানের নাম আসছে, সাথে সাথে তাকে জমি থেকে উচ্ছেদ করে দিল, সেই ক্ষেত্রে ইমিডিয়েট দখল উদ্ধারের জন্য তাকে 6 মাসের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 দ্বারা দখল পুনরুদ্ধারের জন্য 6 মাসের ভিতরে তাকে মামলা করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দেওয়ানি প্রতিকার জানানোর জন্য। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই দেওয়ানি প্রতিকারের আগেও যেটি করতে পারেন, যদি আপনি উচ্ছেদ হয়ে যান, বেদখল হয়ে যান, 2 মাসের মধ্যেই আপনি ফৌজদারি সেকশন 145-এর মাধ্যমে আপনি মামলা করে 2 মাসের মধ্যে আপনি সেই সম্পত্তির দখলে ফিরে যেতে পারেন। এক্ষেত্রে সম্পত্তিতে আপনার মালিকানা আছে কিনা সেটি দেখা হবে না, জাস্ট আপনি দখলে ছিলেন। যদি এতটুকু প্রমাণ করতে পারেন, আদালত আপনাকে সেখানে দখল ফিরিয়ে দিবে। যে প্রশ্নটি আপনাকে আমরা করতে চাচ্ছি অ্যাডভোকেট নাসির উদ্দিন মিয়াজি, সেটি হচ্ছে, আমরা জানি ইসলামিক মূল ফারায়েজে আমাদের বাংলাদেশে আমরা হানাফি যে ফিকা সেটা অনুসরণ করি, এবং এই অনুসরণের ফলে যেটি হয় সেটি হচ্ছে, যদি মৃত ব্যক্তির নিকটবর্তী লোক থাকে, অর্থাৎ ছেলে যদি থাকে একাধিক, কোনো ছেলে যদি মারা যায়, তার ছেলে বা মেয়ে থাকলে তারা সম্পত্তি পান না। তো এই জন্য পাকিস্তান সরকার 1961 সালে একটি মুসলিম পারিবারিক অর্ডিন্যান্স জারি করে, যেটি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 149-এর ক্ষমতা বলে বাংলাদেশে চলমান। তো এই ধারা উপধারা বিশ্লেষণ করে, আইনটি বিশ্লেষণ করে আমরা বাংলাদেশে যেটি দেখতে পাচ্ছি, যে আসলে যদিও এই 4 ধারার ফলে যারা নাতিপুতি আছেন, তারা দাদা দাদি নানা নানির সম্পত্তিটা পাচ্ছেন, কিন্তু মৃত ব্যক্তির যদি মেয়ে থাকে এবং ছেলের মেয়ে থাকে, সেক্ষেত্রে মেয়ে ছেলের মেয়ের চাইতে কম সম্পত্তি পাচ্ছে, যেটি ইসলামিক ফারায়েজের বেসিক যে প্রিন্সিপাল আছে সেটার বিরুদ্ধে যায়। অর্থাৎ নিকটবর্তী অবশ্যই দূরবর্তী চাইতে সম্পত্তি বেশি পাবে অথবা সমান পাবে। যেহেতু মৃত ব্যক্তির মেয়ে মৃত ব্যক্তির সবচেয়ে নিকটবর্তী এবং ছেলের মেয়ে কিছুটা দূরবর্তী, তো এই সম্পর্কে আপনার মতামতটা আমরা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা 1961 সনের মুসলিম পারিবারিক আইন মতে দেখি, 4 ধারার নিয়ম অনুসারে যদি কোনো মৃত ব্যক্তির একটি মেয়ে এবং ছেলের ঘরে নাতিন থাকে, তাহলে আমরা দেখি নাতিন নিজের আপন মেয়ের চেয়ে দ্বিগুণ পাচ্ছে। এই ধারায় এই নিয়মটি আমাদের দেশে এখনও বলবৎ আছে, এখনও এটার কোনো পরিবর্তন হয় নাই। তবে আমরা 2005 সালের পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি নজির দেখি, SC আমার 1595। এখানে বলা হচ্ছে, মৃত ব্যক্তির ছেলে জীবিত থাকলে ছেলের ঘরে নাতি নাতিন যেভাবে অংশ পেত, ঠিক সেভাবেই
তাদেরকে বন্টন করা হবে। সুতরাং এখানে দেখি আমরা এই নজিরটি থেকে দেখি আমরা আপন মেয়ে এবং নাতিনে সমান সমান অংশ পাচ্ছে, কিন্তু আমাদের দেশের যে আইনটি এখনও বলবৎ আছে সাইড দ্বারা, সেখানে দেখি মেয়ের চেয়ে নাতিনে দ্বিগুণ পায়। তো সেক্ষেত্রে আদালত নজিরটিকে গ্রহণ করবে কি করবে না সেটা আদালতের জন্য অপশনাল। তবে আমাদের দেশে যে আইনটি পাস করা আইনটি আছে সেক্ষেত্রে এখনও দেখি আমরা মেয়ের চেয়ে নাতিনে দ্বিগুণ পায়। পাকিস্তান সুপ্রিম কোর্ট যেই পর্যবেক্ষণ রিভিউটি দিয়েছে সেখানে তারা যেটি বলতেছে যে 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশটাকে এমনভাবে বুঝতে হবে যে মৃত ব্যক্তি যিনি মারা গেলেন তার যেই সন্তান পূর্বে মারা গেছে তাদের যারা ছেলে মেয়ে আছে তারা ততটুকুই পাবে তাদের পিতা মৃত্যুবরণ করলে যতটুকু পেত। তার মানে হচ্ছে মেয়ে যদি থাকেন উনি অবশ্যই পিতার সম্পূর্ণ সম্পত্তি পাবেন না, উনি 50% সম্পত্তি পাবেন, যেটি 2005 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি আদেশ দেওয়া আছে। তো বাংলাদেশে এখন পর্যন্ত এরকম কোনো আদেশ দেওয়া নাই, হয়তো ভবিষ্যতে বাংলাদেশের আদালতের সামনে এগুলো আসতে পারে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান অথবা অন্যান্য আদালতের যে উচ্চ আদালতের রায়গুলো বিভিন্ন আদালতে কি করা হয়, কোর্ট করা হয়, বিচারকের সামনে এগুলো উপস্থাপন করা হয়। তো বিচারক চাইলে সেগুলোকে একটা ডক্টরিন হিসাবে নিতে পারেন, না চাইলেও নাই, কিছুই করার নাই। তো এক্ষেত্রে যদি কেউ এরকম ক্ষতিগ্রস্ত হন, আপনারা চাইলে এই আইনের এই যে আমরা বললাম 2005 সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের যে রায়টি সেটিকে আদালতে কোর্ট করতে পারেন। এখন বিচারকের উপর নির্ভর করবে, উনি চাইলে সেটিকে গ্রহণ করতে পারেন। আর যদি ওনার মনে হয় যে না তার কোনো ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, তাহলে কিছু করার নাই। 5 নম্বর যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি অ্যাডভোকেট নাসির উদ্দিন মিয়াজি, সেটি হচ্ছে যে আসলে ব্যারিস্টার একটি পুরাতন শব্দ, খুবই প্রেস্টিজিয়াস একটি শব্দ। বাংলাদেশে আমরা অসংখ্য ব্যারিস্টার দেখতে পাই। তো আসলে একজন ব্যক্তি ব্যারিস্টার হলেই কি সরাসরি যে কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারে কিনা, নাকি যে আসলে একজন ব্যারিস্টারও অ্যাডভোকেটই? আসলে বিষয়টি যদি আমাদের কাছে একটু ক্লিয়ার করতেন। আসলে ব্যারিস্টার হলেই এখন কোনো ব্যক্তি সরাসরি প্র্যাকটিসে আসতে পারেন না, তাকে অবশ্যই বার কাউন্সিলের সনদ অর্জন করতে হবে ধারাবাহিক কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে। যেমন একজন LLB করা ফার্স্ট কোর্স হোক, অনার্স হোক এবং ব্যারিস্টার হোক, সেই অবশ্যই MCQ, রিটেন এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তাকে আইন পেশায় আসতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্যারিস্টার হলে সেই সরাসরি আইন পেশায় আসতে সরাসরি সেই এনরোল হয়ে গেছে এটা ধরা হয় না। যদিও 2010 সালের আগে, আমার যতটুকু জানি 2010 সালের আগে সাধারণ ব্যারিস্টার যারা আছেন তারা সরাসরি ভাইভায় অংশগ্রহণ করে এনরোল হয়ে যেত, কিন্তু 2010 সালের পরে সেই পদ্ধতি এখন আর বলবৎ নাই। এখন সবাইকেই ব্যারিস্টার হোক, সাধারণ LLB হোক এবং LLB অনার্স হোক, সবাইকে MCQ, রিটেন, ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করে বার কাউন্সিলের সনদ অর্জন করতে হবে। তো আপনার কথা থেকে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে আপনি যাই কিছু হন, আপনি আইনজীবী হন অথবা আপনি ব্যারিস্টার হন, আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলে অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিবন্ধন করে পাশ করতে হবে। তারপরে আপনি একজন অ্যাডভোকেট হবেন, অর্থাৎ কারো পক্ষ হয়ে আদালতে মামলা লড়তে পারবেন। আমার চ্যানেলে অনেক ভিউয়ার আছেন, অনেক অভিভাবক আছেন, তারা তাদের ছেলে মেয়েদেরকে আইন পেশায় নিয়ে আসতে চান। তো একজন প্র্যাকটিসিং লয়ার, অ্যাডভোকেট হিসাবে নতুন যারা এই পেশায় আসতে চান তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। জি অবশ্যই, এখন যে কাউকে আইন পেশায় আসতে হলে তাকে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিতে হবে। যেমন বার কাউন্সিলের নতুন একটা নিয়ম তৈরি করেছে, সেটা হচ্ছে ইংরেজিতে অবশ্যই 70-70 করে থাকতে হবে, অর্থাৎ 2 পেপারে অ্যাভারেজ 70-70 থাকতে হবে। তার মানে হচ্ছে আপনি আইন পেশায় আসতে হলে এখন SSC, ইন্টার দুইটাতেই আপনাকে গুরুত্ব দিয়ে এবং টার্গেট নিয়ে আইন পেশায় যেতে হবে। আমরা জানি এবার 2018 সালে যে এনরোলমেন্টটা হয়েছে সেখানে প্রায় 45,000-এর মতো ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল এবং ভাইভা পরীক্ষাতে সর্বসাকুল্য 7,500-র মতো বা 500 বা 600-র মতো 7,500 বা 600-র মতো ক্যান্ডিডেট এনরোল হয়েছে। তো দেখুন এই ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা কম্পিটিশন হচ্ছে। তো সব আমাদের বাংলাদেশের সব পেশাতে মোটামুটি এখন কম্পিটিশন হয়ে গেছে, যেমন BCS হয় এখন 3-4 লাখ ক্যান্ডিডেট। সুতরাং আপনাকে আইন পেশায় আসতে হলেও একটু পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং আপনার চিন্তাধারার মধ্যে আইন পেশাকে স্থান দিতে হবে এবং SSC এবং ইন্টার লেভেল থেকেই আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে আইন পেশায় আসার জন্য।
এবারে আমরা নতুন বাজেট পেলাম, আমরা যতটুকু জানতে পারলাম এই বাজেটে যাদের টিন সার্টিফিকেট আছে তাদের সম্পর্কে নতুন কিছু নিয়ে আসা হয়েছে। আসলে বিষয়টি কি, যাদের এই টিন সার্টিফিকেট আছে তাদেরই কি আয়কর রিটার্ন দিতে হবে কিনা? আপনি যেহেতু একজন আয়কর আইনজীবী, তো এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। আসলে 2020-21 অর্থ বছরের যে বাজেট প্রণয়ন করা হয়, সেই বাজেট বক্তৃতায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি টিনদারি হয় তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কিন্তু এই পদ্ধতিটি গত বছরে ছিল না, অর্থাৎ যারা করযোগ্য আয় নেই তাদেরকে রিটার্ন দাখিলে বাধ্য করা হতো না। কিন্তু এই বছর থেকে যাদের করযোগ্য আয় থাকুক বা না থাকুক, যদি কেউ টিনদারি হয় তাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে, নির্দিষ্ট সার্কেলে আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে এটা উল্লেখ করা ভালো যে তাকে কর দিতে হবে এমন কোনো কথা নেই। তার যদি করযোগ্য আয় না থাকে তাহলে তাকে কর দিতে হবে না, তবে সেই ক্ষেত্রে টিনদারি হলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। ধন্যবাদ অ্যাডভোকেট নাসিরউদ্দিন মিয়াজি সাতকাহন চ্যানেলের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আশা করি আপনার এই মূল্যবান তথ্যগুলো আমার যারা ভিউয়ার্স আছেন তাদের অবশ্যই উপকারে আসবে, এবং আপনার যে উদ্ভাবিত যেই সমস্ত অ্যান্ড্রয়েড অ্যাপস আছে সেগুলোও তারা ডাউনলোড করবেন, সেগুলো থেকেও তারা উপকৃত হবেন। আর আমরা ভবিষ্যতে নেক্সট কোনো পর্বে আপনাকে আবার স্বাগতম জানাবো আমাদের এই চ্যানেলে থেকে। আপনাকেও ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের অনুষ্ঠানটি দেখলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।